স্বাগত জানাচ্ছি আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম পাঠান। আমাদের আজকের বিষয় প্রচলিত ব্যাংকে ইসলামী ব্যাংকিং সমস্যা ও সম্ভাবনা। এই অনুষ্ঠানটিকে নিবেদন করছে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম বা আইবিসিএফ। আইবিসিএফ দেশের ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে সুসম্পর্ক তৈরি ও সহযোগিতা বাড়ানো, সকল বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্যে অবিচল থাকা, ইসলামিক মানি মার্কেট ও সুদমুক্ত ইসলামী ব্যাংকিং গতিশীল করা এবং শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা জোরদার করা আইবিসিএফ এর লক্ষ্য উদ্দেশ্য। প্রচলিত ব্যাংকে ইসলামী ব্যাংকিং সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন এবং আছেন একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে। শুরুতে নজরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, আপনার ব্যাংক তো মূলত কনভেনশনাল প্রচলিত ব্যাংকিং করে থাকে, এর পাশাপাশি ইসলামিক ব্যাংকিং কেন করছেন, কিভাবে উৎসাহটা পেলেন? আমাদের সাউথ ইস্ট ব্যাংকের একটা স্লোগান আছে, ব্যাংক উইথ ভিশন। আমরা এই আলোকেই আমরা চেয়েছি যে সবসময় যে গ্রাহকদেরকে, যেহেতু আমরা গ্রাহকদের সব রকমের গ্রাহককে আমাদের ব্যাংকিং ইয়েতে নিয়ে আসার জন্য আমরা ইসলামিক ব্যাংকিংয়ে অ্যাকচুয়ালি আগ্রহ প্রকাশ করেছি। আমরা চাচ্ছি যে অনেকে থাকে কনভেনশনাল ব্যাংকিং, আপনারা জানেন অনেকে কনভেনশনাল ব্যাংকিং আগ্রহ থাকে, আবার অনেকে ইসলামিক ব্যাংকিং যেহেতু কনভেনশনাল ব্যাংকিংয়ে সাইড বাই সাইড আমরা যেই সব গ্রাহকরা ইসলামিক ব্যাংকিংয়ে আগ্রহ প্রকাশ করে আমরা যাতে তাদেরকে আমাদের ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসতে পারি, এই জন্যই আমরা মেনলি ইসলামিক ব্যাংকিং স্টার্ট করেছি। না, কিন্তু যদি এমন হয় মানে সাউথ ইস্ট ব্যাংক বাদে অন্য ব্যাংক শুধুমাত্র ইসলামী ব্যাংকিং করে এরকম ব্যাংকও আছে, সেখানেও তারা চাইলে ওখানে ব্যাংকিং করতে পারে, কিন্তু সাউথ ইস্ট ব্যাংকে আসবেন, বিশেষ কি আছে এখানে? এখানে আমরা আসলে ইসলামী ব্যাংকিংটা, আপনি জানেন আমাদের ইসলামী ব্যাংকিংটা টোটালি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং। এটা আপনার অন্যান্য ইসলামিক ব্যাংকিং যারা করে ফুল ফ্লেজেড ইসলামী ব্যাংকিং তাদের মতনই কিন্তু আমাদের ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চগুলো যেগুলো আমরা অপারেট করছি শরিয়া ভিত্তিক, একটা শরিয়া বোর্ড থাকে আমাদের এখানে, তাদের গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা এই ব্যাংকিংগুলো চালু করে থাকি। হ্যাঁ, যার কারণে আমরা এই আলোকে আমরা 2003 সাল থেকে আমরা ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি, একটা ব্রাঞ্চে, 2টা ব্রাঞ্চ দিয়ে। বর্তমানে আমরা 5টা ব্রাঞ্চের মাধ্যমে ব্যাংকিং অপারেশন চালু করেছি, চালিয়ে যাচ্ছি। আমি যদি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই যে আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের পরিমাণ হলো 1023.21 বিলিয়ন। এর মধ্যে ইসলামী ব্যাংকিং ব্যাংকগুলো ব্রাঞ্চ, ফুল ফ্লেজেড ব্যাংক প্লাস কনভেনশনাল ব্যাংকিং ইসলামী ব্রাঞ্চ সহ যে ডিপোজিটে আছে সেটা হলো আপনার 242.12 বিলিয়ন, যেটা কিনা টোটাল ব্যাংকিং সেক্টরের পার্সেন্টেজে যদি আমরা ইসলামী ব্যাংকিংটা ক্যালকুলেট করি ডিপোজিটের দিক থেকে, সেখানে দেখা যায় 23.66% আমাদের ইসলামিক ব্যাংকিং শেয়ারটা রয়ে গেছে টোটাল ডিপোজিটের। শুধু সাউথ ইস্ট ব্যাংকে না, টোটাল ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংকিং এর শেয়ারটা, এটা টোটাল ব্যাংকিং সেক্টরের ডিপোজিটের মধ্যে ইসলামিক ব্যাংকিং শেয়ারটা হলো আপনার 23.66% শেয়ার। আরেকটা আমরা যদি ইনভেস্টমেন্টের দিক থেকেও দেখি, আমাদের ব্যাংকিং সেক্টরে টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিও যেটা আছে সেটা হলো 981.98 বিলিয়ন। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের যে টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সেটা হলো 237.28 বিলিয়ন। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামী ব্যাংকিং ব্যাংক এবং ব্রাঞ্চগুলোর শেয়ার পোর্শন হলো 24.16%। তাহলে আপনি এটা দিয়ে আপনি আসলে দেখতে পারেন যে টোটাল ব্যাংকিং সেক্টরের মধ্যে ইসলামী ব্যাংকে একটা সিগনিফিকেন্ট পার্ট। নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন, যদি আমি বলি এখন যে সাউথ ইস্ট ব্যাংকে যেটা ইসলামী ব্যাংকিং এর যে বর্তমান অবস্থা, শক্তিশালী জায়গা, যেটি নজরুল ইসলাম বললেন, সামগ্রিক জায়গায় 23% ইনভেস্টমেন্ট পোর্টফোলিও শুধু ইসলামী ব্যাংকের। সাউথ ইস্ট ব্যাংকে এটার অবস্থাটা কোন জায়গায়? সাউথ ইস্ট ব্যাংকে এরকমই আমাদের পোর্টফোলিও। আমরা জানি যে আমাদের সাউথ ইস্ট ব্যাংক কেন ইসলামী ব্যাংকিংয়ে এসেছেন, এটা আমাদের নজরুল ইসলাম সাহেব বলেছেন। তো আমি একটু সাপ্লিমেন্ট করি এই পয়েন্টে। আসলে ব্যাংকটা কিভাবে চলবে, কি কনভেনশনাল সিস্টেমে চলবে না ইসলামিক সিস্টেমে চলবে, এটা মূলত সিদ্ধান্ত হচ্ছে পরিচালনা পর্ষদের, ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরসের। তো এটা আমাদের সাউথ ইস্ট ব্যাংক, আপনি জানেন যে 1995 সনে ব্যাংকিং যাত্রা শুরু করে এবং 2003-এ ইসলামী ব্যাংকিং আমাদের অপারেশনে আসে। তো এর আগে অনেকবার আমাদের পরিচালনা পর্ষদের সভায় অনেকবার এটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা ইসলামী ব্যাংকিং করতে চাই, এবং করার জন্য এরকমও সিদ্ধান্ত হয়েছে প্রয়োজনে দেশের বাইরে গিয়ে আমাদের অফিসারদেরকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং করে নিয়ে আসা হবে। তখন দেশে এরকম ইসলামী ব্যাংকিংয়ের এখন যেরকম একটি আবহাওয়া বা 2002-03 সনে যেরকম, এর আগে হয়তো সেরকম ছিল না।
তো এখন পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং করতে চাই, বিশেষ অর্থাৎ করে সাউথ ইস্ট ব্যাংকের জন্য যেসব গ্রাহকদের আস্থা আছে এবং ইসলামী ব্যাংকিং এর সেবাও নিতে চান, তারা যেন এই ব্যাংকের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেই আগ্রহ থেকে এটি করা হয়েছে। পাশাপাশি একটু কি বলবেন, দুই ধরনের ব্যাংকিং চলছে এখন, প্রচলিত ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং। সেবা দিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন কিনা, মাঠ পর্যায়ের গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখেন? আমরা মাঠ পর্যায়ের গ্রাহকদের প্রতিক্রিয়া খুব ভালো প্রতিক্রিয়া আমরা দেখি। প্রথমে তাদের কিছু প্রশ্ন থাকে এবং সেগুলো আমরা সন্তোষজনকভাবে উত্তর দিয়ে থাকি। সেটা প্রশ্ন হলো যে আমাদের একই ব্যাংকের মধ্যে কনভেনশনাল ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং করতে গিয়ে আমরা কোনো রকমের কম্প্রোমাইজ করছি কিনা, দুটো মিশে যায় কিনা, এখানে ফান্ড ম্যানেজমেন্টের একটি বিষয় আছে, বড় বিষয়। এই প্রশ্নগুলো হয় এবং সেম ম্যানেজমেন্ট, সেম বোর্ড, সেম ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিভাবে আমরা ইসলামী ব্যাংকিং করি। তো আমরা তাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা টোটালি দুটি ফান্ড আলাদা ব্যবস্থাপনার অধীনে রাখি এবং কোনোভাবে এটা সংমিশ্রণের সুযোগ নেই। আর এই জন্য বাংলাদেশ ব্যাংক আছেন আমাদের হেড অফিসে। আমরা প্রথমত ইসলামী ব্যাংকগুলোকে আমরা একটা ব্র্যান্ডিংয়ের আন্ডারে এনেছি, যাতে আমাদের কনভেনশনাল ব্যাংক থেকে আমাদের ইসলামী ব্যাংক, সেটা আমরা তিজারা সাউথ ইস্ট বলি। আমাদের শরিয়া কাউন্সিল রয়েছে, শরিয়া কাউন্সিলে আমাদের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব এবং অর্থনীতিবিদ, ব্যাংকার, এদের সমন্বয় এবং বোর্ডের মেম্বারদের সমন্বয়ে আমাদের শরিয়া কাউন্সিল, শরিয়া সুপারভাইজারি বোর্ড গঠিত। তারা টাইম টু টাইম আমাদেরকে বিভিন্ন পলিসি দিয়ে থাকেন। ইসলামী ব্যাংকিংয়ের সব প্রোডাক্ট, সব পলিসি শরিয়া কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়। আমাদের প্রধান কার্যালয়ে এক্সক্লুসিভ ডিপার্টমেন্ট ইসলামী ব্যাংকিং ডিভিশন সেটা রয়েছে, আমাদের সফটওয়্যার রয়েছে আলাদা, আমাদের ম্যান পাওয়ার আছে, সেখানে সিনিয়র ম্যানেজমেন্ট আছেন। শাখাগুলোতে কি ভাগ করা আছে? কনভেনশনাল ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং আলাদা আলাদা জায়গায় করা আছে? জি, আমাদের লাইসেন্স, বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স দেওয়ার সময় আমাদেরকে আমরা সেভাবে চেয়েছি যে আমাদের এই ব্রাঞ্চটি ইসলামী ব্যাংকিং হবে, এই ব্রাঞ্চটি আমাদের কনভেনশনাল ব্যাংকিং হবে, সেপারেট লাইসেন্স। একই ব্রাঞ্চে দুই ধরনের সেবা আছে কিনা? না, এই ধরনের আমরা আসলে আচ্ছা, একের ভিতরে যেহেতু দুই আছে, এটা জানতে চাই, একজন গ্রাহক একটা ন্যাশনাল আইডির এগেইনস্টে যদি একটি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়, ওই গ্রাহকের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, তাহলে কি উনি এরকম হয়েছে কখনো, আপনার অভিজ্ঞতায় পড়েছে কিনা যে একটি ব্রাঞ্চে উনি ইসলামিক ব্যাংকিং করলেন, অন্য একটি ব্রাঞ্চে গিয়ে প্রচলিত ব্যাংকিং এর সেবা নিলেন? আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা? এরকম অ্যাকচুয়ালি গ্রাহকরা দুই জায়গায় ব্যাংকিং করতে পারে। হ্যাঁ, ইসলামিক ব্যাংকিংয়েও অ্যাকাউন্ট রাখতে পারে, কিন্তু এখন তো আমাদের সেন্ট্রালাইজ সিস্টেম, আপনি জানেন ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকলে যে কোনোখান থেকে অপারেট করতে পারে। যার কারণে আমার ইসলামিক ব্যাংকিংয়ের যদি কাস্টমার একটা অ্যাকাউন্ট হোল্ডার হয়, ক্লায়েন্ট যদি একটা অ্যাকাউন্ট হোল্ডার হয়, সেই অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু সে অন্য যে কোনো ব্রাঞ্চ থেকেই কিন্তু সে সেই সেবাটা নিতে পারছে, সেটা অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারছে, কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমার ইসলামিক মোডের ব্যাংকিং ব্রাঞ্চ থেকেই কিন্তু ট্রানজ্যাকশনটা হচ্ছে। যার কারণে সে এই ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে অন্য ব্যাংক থেকে শুধু সেবাটা নিতে পারবে। মানে বিষয়টা কি এরকম, ঢাকার দুই প্রান্তে দুটি ব্রাঞ্চ আছে আপনার ব্যাংকের, একটি ইসলামী ব্যাংকিং সেবা দেয়, অপরটি প্রচলিত ব্যাংকিং সেবা দেয়। প্রচলিত ব্যাংকিং এর একজন গ্রাহক যদি ইসলামী ব্যাংকিং এর ওই ব্রাঞ্চে যায় কোনো সেবার জন্য, তাহলে ওখান থেকে সেই সেবাটি পাওয়া যাবে? হ্যাঁ, পেতে পারবে, শুধু অনলাইনে ট্রানজ্যাকশনগুলো পেতে পারবে। এক্ষেত্রে এতে আদর্শিক জায়গায় কোনো সংকট হয় কিনা? না, এখানে দুই রকম সেবা, একটা হলো আমাদের ডিপোজিট প্রোডাক্ট, আর একটা হলো আমাদের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। আমাদের ব্যাংকে ডিপোজিট প্রোডাক্ট, সেটা আমরা ইসলামী ব্যাংকিং সার্ভিস ডেস্ক, এটা আমরা সীমিত পরিসরে করেছি এবং সেখানে যে কোনো ইসলামী ব্যাংকিং সার্ভিস তারা নিতে পারবে। বিষয়টা এরকম যে আইটি সলিউশনের মাধ্যমে তিনি এমনভাবে সেবা পাচ্ছেন বা নিচ্ছেন যেখানে মনে হবে যে উনি ইসলামী ব্যাংকিং শাখায় বসেই সেবাটা পাচ্ছেন এবং ডিপোজিটটা ইসলামী ব্যাংকিং শাখায় আসবে। আইটি সলিউশনের কথা যেহেতু আসলো, আমি এই কথা জিজ্ঞেস করতাম অবশ্যই। আপনি একটু বলবেন যে তাহলে বিশেষ ধরনের কি আইটি সলিউশন আছে যে সেবাটি মনে হবে আরামবোধ করবেন এবং আস্থা তৈরি হবে যে আমি ইসলামী ব্যাংকিং সেবা পেলাম, যদিও উনি প্রচলিত ব্যাংক থেকে সেবাটি নিলেন, কিন্তু তার কাছে মনে হবে ইসলামী ব্যাংকিং সেবা। তো ইসলামী ব্যাংকিং তো একটা মূল্যবোধের বিষয়, একটা বিশ্বাসের বিষয়, সেই জায়গায় প্রশ্ন, সেটা প্রশ্ন। তো সেটা যদি আমরা যেহেতু আমাদের 5টি ব্রাঞ্চ দিয়ে সারা দেশে সেবা দিচ্ছি এবং আমাদের 135 ব্রাঞ্চ বর্তমানে, সবগুলো শাখা থেকে আমরা
ইসলামী ব্যাংকিং যদি সেবা দিতে পারি তাহলে সকল মানুষের কাছে আমরা যেতে পারবো। অর্থাৎ 5টি বিশেষায়িত শাখা আছে ইসলামী ব্যাংকিং সেবা দেওয়ার জন্য, আর বাকিগুলো আপনাদের প্রচলিত ব্যাংকিং সেবা। কিন্তু এই 5টি শাখার গ্রাহকরা চাইলে সারা দেশে যে কোনো শাখা থেকে সেবা নিতে পারবে। জি, কারণ তারা যখন সেবাটা নেবে ওখান থেকে, তারা কিন্তু ইসলামী ব্যাংকিং, আমাদের যে ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ, সেখানে কিন্তু তারা অ্যাকাউন্টটা মেনটেন করলো এবং অনলাইনে শুধু উনি ওই সেবাগুলো নিতে পারবেন। বিশেষায়িত আইটি সলিউশন কি আছে এখানে? কি ধরনের সফটওয়্যার সলিউশন, অন্যান্য বিষয়গুলো? এটা আমি বলি, প্রথমত কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং এর সফটওয়্যার আলাদা প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় সেই প্রশ্ন যদি আপনি আসেন, তাহলে আমাদের প্রত্যেকটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট সেপারেট ডিল হয়, আলাদা আলাদা অ্যাকাউন্ট সৃষ্টি হয়। এটা আমরা যখন ডিসবার্সমেন্ট করি তখন সেটা প্রফিট মার্ক আপ হয়। এখানে কনভেনশনাল ব্যাংকিংয়ের মতো এমন না যে আমি একদিনগুলো আমি 13% বা 12% প্রফিট মার্ক, সেল প্রাইস ডিটারমাইন করে সেটাকে আমরা মার্ক আপ করা হয়। আরেকটি হলো আমাদের যখন একটা ডিল এক্সপায়ার হয়ে যায় তখন এটা আপনার এরপরে এটাকে প্রফিটে আর নেওয়া যায় না, এটাকে কম্পেনসেশনে যেতে হবে। এবং ইসলামী ব্যাংকগুলো দুই ধরনের প্রফিট, একটা পিওর প্রফিট যেটা মানে কোনো রকম সন্দেহ নেই, আরেকটি হলো ডাউটফুল প্রফিট। তো কম্পেনসেশন যেটা আমাদের যারা মানে কাস্টমার যারা উইলফুল ডিফল্টার তাদের উপর আমরা কম্পেনসেশন আরোপ করি, এবং সেটা কোনোভাবেই যাতে ব্যাংকিং মূল অপারেটিং প্রফিটে না আসে সেই জন্য সফটওয়্যার প্রয়োজন হয়। আরেকটি প্রয়োজন হলো আমাদের যে ডিপোজিটের যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আমরা একটা প্রভিশনাল রেট অফার করি। তো প্রভিশনাল রেটে বছরের শেষে যখন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টস ফাইনাল হয় তখন আমরা তাদেরকে ফাইনাল রেট দিতে হয়। এবং প্রভিশনাল রেট এটা কি প্রচলিত ব্যাংকিং এর মাধ্যমে এটা অফার করেন? না, এটা আমাদের ইসলামী ব্যাংকিং এ প্রভিশনাল রেট অফার করা যায়। তাহলে ইসলামী ব্যাংকিং এ ডিপোজিটের জন্য প্রভিশনাল রেটটাই অফার করতে হয়। আমরা বেসিক্যালি ইসলামী ব্যাংকিং এ প্রথমে যে রেটটা অফার করি সেটা প্রভিশনাল রেট থেকে, এটা ইয়ার এন্ডে গিয়ে আমার প্রফিট যখন ফাইনালাইজ হয়ে যায় তখন ওটা পরবর্তীতে সমন্বয় করতে হয়, অ্যালোকেশন করে। কিন্তু প্রচলিত ব্যাংকিং যেটি বলা হয় যে এত শতাংশ হারে মুনাফা অথবা সুদ দেওয়া হবে, ইসলামী ব্যাংকিং এ সেই সুযোগ নেই। ফলে এটি অস্থায়ী ভিত্তিতে একটি হার জানিয়ে অফার করে থাকি। আর আমি একটু সাদেক সাহেবের সাথে একটু সাপ্লিমেন্ট করি যে আমার ইসলামিক ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং দুইটাই কিন্তু সেপারেট। ইসলামিক ব্যাংকের মোড অফ অপারেশন সেপারেট, কনভেনশনাল ব্যাংকিং এর মোড অফ অপারেশন। আমার প্রোডাক্ট লাইন ইসলামিক ব্যাংকিং একরকম, কনভেনশনাল ব্যাংকিং একরকম, যার কারণে আমরা এটাকে সেপারেট সলিউশন আমাকে রাখতেই হবে। আর ইসলামিক শরিয়ার অনুযায়ী আমরা কনভেনশনের সাথে ইসলামিক ব্যাংকিংটা মিক্স করতে পারি না, যার কারণে আমার আইটি সলিউশনগুলো টোটালি সেপারেটলি মেনটেন করতে হচ্ছে, যেটা কিনা প্রোডাক্ট ওয়াইজ আমাকে সলিউশনগুলো তৈরি করতে হচ্ছে আইটিতে। এতে ব্রাঞ্চ ভিত্তিক সেবাদানের মানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না? সাউথ ইস্ট ব্যাংকের সেবার মান সারা দেশে স্বীকৃত এবং কাস্টমার কর্তৃক অত্যন্ত প্রশংসিত। আপনি জানেন যে সাউথ ইস্ট ব্যাংকের যে 135টি ব্রাঞ্চের মাধ্যমে আমরা ব্যাংকিং সেবা দিচ্ছি, আমাদের কাস্টমাররা আমাদের প্রতি অত্যন্ত খুশি। আমাদের কনভেনশনাল এবং ইসলামিক দুটোই এই সেবাতে কোনো। কতগুলো শাখা আছে এখন আপনাদের? আমাদের 135টি শাখা আছে। দেশের সব জেলা এবং উপজেলা পর্যায়ে তো নেওয়া সম্ভব হয়? আমরা সব জেলাকে কভার করা হয়েছে, উপজেলা পর্যায়েও আমরা গিয়েছি কোথাও কোথাও। তো আমাদের ব্যাংকের প্ল্যান আছে যে সব উপজেলায়, ইভেন উপজেলার চেয়েও আরও ভিতরে আমাদের বড়। কিন্তু এরকম কি আপনারা এখন যে নতুন শাখা সম্প্রসারণ করছেন সেগুলো আসলে কি ইসলামী ব্যাংকিং এর শাখা সম্প্রসারণ করছেন নাকি প্রচলিত ব্যাংকের শাখা সম্প্রসারণ করছেন? না, এখানে একটু আপনাকে বলে রাখি, সেটা হলো আপনি নিশ্চয়ই জানেন যে 2004 সনের পরে বাংলাদেশ ব্যাংক কনভেনশনাল ব্যাংকগুলোকে আর ইসলামী ব্যাংকিং শাখা বা বুথ বা উইন্ডো করার কোনো সুযোগ দিচ্ছে না। যদিও এর মধ্যে 2-1টি ব্যাংক পেয়েছে, কিন্তু জেনারেলি এটা বাংলাদেশ ব্যাংক এটাকে নিরুৎসাহিত করছে। কারণ হলো তারা চিন্তা করছে যে মানে কোনোভাবে ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিংয়ের মধ্যে কম্প্রোমাইজ হয়ে যায় কিনা, মানে ইসলামী ব্যাংকিংয়ের নামে কোনো অনাচার হয় কিনা, হয়তোবা সেরকম। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলছে যে যারা ফুল প্লেজে যারা ইসলামী ব্যাংকিং করতে চায় তাদেরকেও আমরা সুযোগ দিব, বা যারা ফুল প্লেজে কনভেনশনাল ব্যাংকিং করতে চায় তাদেরকেও আমরা সুযোগ দিব। মিশ্রণটা সম্ভবত বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে এটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন, আমরা আপনার কাছে শুনবো, আলোচনা ফিরবো। আমাদের এই প্রজেক্টে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, চলছে আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠান। এই প্রজেক্টে বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন।
স্বাগত আরেকবার আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। জনাব নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন, আপনার কাছে আবারও ফিরতে চাই। ইসলামী ব্যাংকিংয়ের সেবা দিতে গিয়ে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কিনা? প্রশিক্ষণ অথবা যারা গ্রাহক তাদের সঙ্গে মিলিয়ে সেবাটা দেওয়া, তাদের প্রত্যাশা অনুযায়ী সেবাটা দেওয়া, এসবগুলো ঠিকমতো চলে? প্রথমত হলো আমাদের সাউথ ইস্ট ব্যাংকে ইসলামী ব্যাংকিং করতে গিয়ে আমরা কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছে না। এটা আমাদের ব্রাঞ্চ লেভেলে বলুন, শাখা প্রধান কার্যালয়ে বলুন বা গ্রাহক লেভেলে বলুন, কোনো পর্যায়ে আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় হলো যারা কনভেনশনাল ব্যাংকে ইসলামী ব্যাংকিং করে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমরা যখন শেয়ার করি আমাদের অন্য অন্য ব্যাংকার ভাইদের সাথে, তখন আমরা বুঝতে পারি কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা হয়। কী ধরনের সমস্যা হয়? সমস্যা হলো ধরুন ইসলামী ব্যাংকগুলোর মূল গাইডলাইনটা তো আসবে শরিয়া কাউন্সিল থেকে, শরিয়া সুপারভাইজারি বোর্ড থেকে। তো এই শরিয়া সুপারভাইজারি বোর্ডের ফরমেশনটা, গঠনটা, কারা সেখানে আছেন, তারা শরিয়া বুঝেন, ইসলামী ব্যাংকিং বুঝেন, ব্যাংকিং বুঝেন, মডার্ন ইকোনমিক্স বুঝেন, এই জিনিসগুলো আছে কিনা। কারণ এগুলোর কম্বিনেশন না হলে কিন্তু ব্যাংকিং সলিউশন এবং ইসলামী ব্যাংকিংয়ের সলিউশন আসবে না, এটা দেখা যায়। আরেকটা হলো আইটি যে সফটওয়্যার, এটা একটু কস্টলি বিষয়। অনেক ব্যাংক হয়তো তাদের 2-3টা ব্রাঞ্চ, এই জন্য একটা আইটি সলিউশন কিনা এটা অনেক কস্টলি বিষয়, এটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং সেটা সিদ্ধান্তের বিষয় তাদের। ব্যাংকের বুকস, ফর্মস, ম্যানুয়ালস, এগুলো ইসলামী ব্যাংকিং শুরু করার আগে প্রপারলি সব হোমওয়ার্কগুলো করা, সেটা অনেক ব্যাংকে হয়তো প্রাতিষ্ঠানিক পর্যায়ে এক ধরনের সমস্যার কথা বলছেন, প্রস্তুতি পর্যায়ে। কিন্তু গ্রাহক পর্যায়ে সেবা দিতে গিয়ে কোনো সমস্যা হয় কি না, আপনি একটু যদি বলেন যে গ্রাহক পর্যায়ে কি ধরনের সমস্যার সম্মুখীন? না, অ্যাকচুয়ালি গ্রাহক পর্যায়ে সমস্যা ওরকমভাবে আমরা ফেস করি না। তো কিছু কিছু সাদেক সাহেব যেরকম বললো, কিছু কিছু ক্ষেত্রে গ্রাহকরা একটু কনফিউশন তাদের মধ্যে থাকে যে কনভেনশনাল ব্যাংকিংয়ে আবার ইসলামিক ব্যাংকিংটা কিভাবে হচ্ছে। তখন অ্যাকচুয়ালি আমরা আসলে তো ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো কিন্তু টোটালি সেপারেট ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে কিন্তু কোনো কনভেনশনাল ব্যাংকিং হচ্ছে না আমাদের, যার কারণে গ্রাহকরা যখন আমাদের সাথে ঢুকে, তার আমাদের শাখাতে ঢুকে, তখন তারা কিন্তু আলটিমেটলি দেখে এখানে টোটালি ইসলামিক এনভায়রনমেন্ট থাকে। ইসলামিক এনভায়রনমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে আমার প্রোডাক্ট লাইন ইসলামী, আমার ট্রানজ্যাকশন মোড ইসলামী, সব কিছুই ইসলামিক ইয়েতে হচ্ছে, যার কারণে গ্রাহকদের তখন কিন্তু অ্যাকচুয়ালি আস্তে আস্তে কনফিউশন থাকে। কারণ একটা গ্রাহক যখন আমাদের শাখাতে ঢুকবে, তারা মনে করবে এটা একটা ইসলামিক ব্যাংকিং, এই ব্রাঞ্চেই তারা ব্যাংকেই ব্যাংকিং করছে, কারণ আমাদের ব্রাঞ্চগুলো টোটালি ইসলামিক স্টাইলেই চলছে সবগুলো। নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন, একজন মানুষ যিনি ইসলাম ধর্মের অনুসারী নন কিন্তু সাউথ ইস্ট ব্যাংকে ভালোবাসেন, তার হাতের কাছে ব্রাঞ্চটি ইসলামী ব্যাংকিংয়ের, তাহলে তার সমস্যাটা কিভাবে মেটাবেন? এরকম নজির আপনি সারা দেশে অনেক পাবেন। যারা ফুল ফ্লেজে ইসলামী ব্যাংকিং করেন তাদের অনেক গ্রাহক আছেন, অনেক বড় কাস্টমার আছেন, কর্পোরেট কাস্টমার আছেন যারা মুসলিম নন মুসলিম, এবং তারা সেটাকে খুব সুন্দরভাবে লুপে নিয়েছেন। তাদের ব্যাংকিংয়ের যাবতীয় কার্যক্রম, তাদের বিজনেস পরিচালনায় কোনো রকম অসুবিধা হচ্ছে না। মানে তাকে তো বাধ্য হয়ে ইসলামী ব্যাংকিংয়ের সেবাটাই নিতে হচ্ছে না, এমন নয় যে শুধু ইসলামী ব্যাংকিংয়ের শাখা আছে, অন্য কোনো ব্যাংকিং শাখা নেই, কারণ এখন প্রত্যেক জায়গায় কম বেশি। কিন্তু আপনাদের কত এখন 160টা কয়টা বলে 135টি শাখা দিয়ে তো সারা বাংলাদেশ কভার করা সম্ভব নয়। আমাদের 437-এর উপর উপজেলা রয়েছে, মানে বোঝাই যাচ্ছে যে উপজেলা পর্যায়ে যাওয়া সম্ভব হয়নি। আমাদের আসলে দেখেন এখন ব্রাঞ্চের বাহিরেও এটিএম বুথ আছে, তারপরে নরমাল বুথ আছে, যেখানে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমরা এজেন্টটা আমাদের এখনো চালু হয়নি, আমাদের ব্যাংক এখনো লাইনে যায়নি। তো আমরা এটিএম এর মাধ্যমে, আমাদের বুথের মাধ্যমে আমরা সব কাস্টমারের কাছে, সকল রকমের গ্রাহকের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করি। এটিএম এর প্রসঙ্গ যেহেতু আসলোই, সাউথ ইস্ট ব্যাংকের এটিএম সেবাটা কি পর্যাপ্ত? বিশেষ করে যারা ইসলামী ব্যাংকিং এর সেবা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই একই এটিএম কি নাকি আলাদা করে দেওয়ার ব্যবস্থা করছেন? এটিএমটা আসলে প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে ট্যাগ করা থাকে। জি, এখন ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ ছাড়াও অনেক জায়গায় থাকে না, ব্রাঞ্চ ছাড়া থাকে কিন্তু কোনো না কোনো ব্রাঞ্চের সাথে এটা ট্যাগ থাকে। তো সেই জন্য আমাদের ইসলামী ব্যাংকিং এটিএমগুলো ওপেন, এটা যেখান থেকে আপনি ট্রানজ্যাকশন করার প্রয়োজন হবে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, সেই সুবিধা আছে। আমি একটু সাপ্লিমেন্ট করি আরেকটা, যেটা ইসলামিক ব্যাংকিং, একটা গ্রাহক যখন এটিএম বুথে সে ট্রানজ্যাকশনটা করবে, সে কিন্তু ইসলামিক মোডেই তার ট্রানজ্যাকশনটা হবে।
তার আইটি সলিউশনটা ওইভাবেই থাকবে। সে যখন কার্ডটা পাঞ্চ করবে তখন কিন্তু তার ওই অ্যাকাউন্টেই হিট করবে গিয়ে। সে ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চে ব্যাংকিং করছে, কিন্তু কার্ডটা যখন এটিএম বুথে পাঞ্চ করলো তখন কিন্তু তার ওই আইটি সলিউশন ইসলামিক মোডটার মাধ্যমে তার ট্রানজাকশনটা হয়ে গেল। খালি বুথটা আলাদা, সে খালি ক্যাশ ড্রটা। এতে হয়তো ব্যাংকিং অপারেশনের জায়গা থেকে এক ধরনের সুবিধাই আছে, জি, বারবার আলাদা করে এটিএম বুথ করা লাগছে না, খরচ করতে হচ্ছে না। কিন্তু গ্রাহকদের জায়গা থেকে কখনো আপত্তি পেয়েছেন? না, এরকম কোনো আপত্তি আসেনি। যদি আমার এটিএম সার্ভিসটা ঠিক থাকে তাহলে কিন্তু গ্রাহকরা স্যাটিসফাইড, কারণ তার মোড অফ অপারেশন তো সেপারেট থাকছে এখানে। সব কিছু মিলিয়ে যদি বলি যে মানের সেবা দেওয়া হচ্ছে আর কি, সাউথ ইস্ট ব্যাংক অথবা বাংলাদেশ ইসলামী ব্যাংকিং যে সেবাগুলো, সরকারি ব্যাংকও তো ইসলামী ব্যাংকিং এর উইন্ডো আছে, সব মিলিয়ে যদি আমি বলি গ্রহণযোগ্যতার জায়গা, সেটি কেমন দেখছেন? আমি তো ইসলামী ব্যাংকিং নিয়ে খুবই আশাবাদী এই জন্য আপনি দেখেন যে বাংলাদেশের এখন ডিপোজিটের অ্যারাউন্ড 25% ব্যাংকিং সেক্টরে যে ডিপোজিট আছে এটা হলো ইসলামী ব্যাংকিংয়ের। এবং এটা কয়টা ব্যাংক দিয়ে ফুল ফ্লেজে আমাদের 8টি ইসলামী ব্যাংক আছে, এবং 8টি ইসলামী ব্যাংকগুলো সব রকম একই রকমের মানে স্ট্রেংথও নেই, কিছু দুর্বল আছে, কিছু সবল আছে, কিছু মাঝারি পর্যায়ের আছে। আর 15টি কনভেনশনাল ব্যাংকের কিছু ব্রাঞ্চ দিয়ে ইসলামী ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। এর বাইরে আমাদের 2টি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তারাও ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করে, আর্থিক সেবা প্রদান করে। তো এই অল্প কিছু শাখা বা ব্রাঞ্চ বা ব্যাংক দিয়ে বাংলাদেশে এই পর্যায়ে আসা, এবং এটা তো ইসলামী ব্যাংকিংটা বাংলাদেশে শুরু হয়েছে, তো মানে এটা শুরু হয়েছে 83 থেকে। প্রথম তো 1-2টা ব্যাংক শুরু করেছে, এখন 8টি ব্যাংক হয়েছে। তো আমরা আশাবাদী যদি সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকিংকে নিশ্চয়ই আরো সুযোগ দেওয়া হবে। এবং একটি বিষয় জানতে চাই যে এর আগেও আলোচনা করছিলাম যে ইসলামী ব্যাংকিং অবশ্যই বলা যায় ধর্মভিত্তিক আদর্শের জায়গা থেকে একটি ব্যাংকিং ব্যবস্থা। পৃথিবীতে ধর্মভিত্তিক আরো জাতিগোষ্ঠী আছে, জনগোষ্ঠী আছে, তাদের ধর্মভিত্তিক চেতনা থেকে, আদর্শ থেকে কোনো ব্যাংকিং ব্যবস্থা আছে? মানে আমি জিজ্ঞাসা করলাম এই কারণে, আপনারা এই পেশায় পেশাদারী লোক, সেই অর্থে আপনাদের জানাশোনা আছে। আমি একটু বলি, ইসলামের 2টি অনন্য সুন্দর দিক রয়েছে। একটি হলো ইসলামের পারিবারিক পদ্ধতি, পারিবারিক সিস্টেম, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, এই রিলেশনশিপ, এটা একটা ইনস্টিটিউশন। এবং ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমরা তো বলি, আমরা মুসলিম হিসেবে না, আমরা মনে করি যে একটা সাধারণ মানুষ হিসেবেও এটা আমরা বলতে পারি যে ইসলামী ব্যাংকিংটা একটা অনন্য সিস্টেম। এখন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা তো এরকম মানে এটা অনেক সময় আমরা তো দেখছি না, এটা মানে এটা আমরা যেহেতু ইসলামী ব্যাংকিংয়ের কথা বলছি, তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এটা অত্যন্ত, এবং এটা সারা ওয়ার্ল্ডে এটা স্বীকৃত, সারা ওয়ার্ল্ডে ইসলামী ব্যাংকিং হচ্ছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা ইসলামী ব্যাংকিংকে এক্সামিন করেছেন এবং দেখছে যে এটা খুব একটা সাউন্ড সিস্টেম। বহু বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ব্যাংকিং পড়ানো হয়, এবং সেখানে সবাই বলছে যে ইসলামী ব্যাংকিং একটা সুন্দর সিস্টেম, একটা ভালো পদ্ধতি। তো সেই হিসাবে আমরা বলতে পারি, আমি জানি না অন্য কোনো ধর্মে এরকম ব্যাংকিং সিস্টেমের কথা বলা হয়েছে কিনা, যদি থাকে তারাও তাদের বিশ্বাসের আলোকে তারাও তাদের অর্থ ব্যবস্থাকে ঢেলে সাজাতে কোনো অসুবিধা নেই। এই যে ব্যাংকিং ব্যবস্থার দুরবস্থার কথা আমরা বেশ কবছর ধরে শুনছি, ব্যাংকের বিনিয়োগ নিয়ে পরবর্তীতে ফেরত না দেওয়ার ঘটনাগুলো ঘটছে, তারপরে এটাকে আমরা ব্যাড লোনের খাতায় নিয়ে যাচ্ছি। ইসলাম ব্যাংকিং এগুলো ঘটছে? আমি বলি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হলো ইসলামী ব্যাংকিং আর কনভেনশনাল ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য যেটা আসলে, সেটা হলো প্রসেসটা হচ্ছে যে আমি যখন লোনটা ডিসবার্স করছি তখন আন্ডারলাইং অ্যাসেট, আমি কোনো একটা অ্যাসেট কেনার জন্য দিচ্ছি, সেখানে ফান্ডকে অন্যত্র সরিয়ে নেওয়া, ডাইভার্সনের কোনো সুযোগ নেই। এখানে মানে প্রাথমিক কাজটা হয়ে যাচ্ছে যে আমি আমার লোনের ফান্ড অন্যত্র। তার মানে ইসলামী ব্যাংকিং এর শতভাগ বিনিয়োগ ফেরত আসে, এখানে খেলাপি হওয়ার কোনো ঘটনা নেই? খেলাপি হচ্ছে না এটা না, খেলাপি যেহেতু আমাদের কালচারের সাথে কালচারের একটা অনুষঙ্গ বিষয়, এখানেও খেলাপি আছে, খেলাপি হচ্ছে। এখন বিভিন্ন ইসলামী ব্যাংকগুলোর অবস্থা দেখলে সেটা আমাদের কাছে স্পষ্ট। কিন্তু আমরা যদি সঠিকভাবে ইসলামী ব্যাংকিংটা করি এবং ফলো আপ, লোন
রিকভারির জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা যদি অবজার্ভ করি তাহলে কোনো লোনে খারাপ হওয়ার সুযোগ নেই, এটা আমি মনে করি। কারণ ইসলামী ব্যাংকে আমি একটু সাপ্লিমেন্ট করি যে ইসলামী ব্যাংকিং এ ফান্ড ডাইভার্সনের কোনো স্কোপ থাকে না। কারণ আপনার ইসলামী ব্যাংকে আমাদের যে ইনভেস্টমেন্ট সিস্টেম, সেখানে আমরা বাইং সেলিং এর মাধ্যমে আমরা বিজনেসটা করে থাকি। আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সেই প্রোডাক্টটাকে আমরা আপনাকে কিনে দিব, কিনে আপনাকে আমরা একটা মার্কআপ প্রফিট করে ঠিক করে আপনার সাথে একটা এগ্রিমেন্টের মাধ্যমে একটা প্রফিট সেট আপ করে আমরা কিন্তু আপনার প্রাইসটা ফিক্স আপ করি। যার কারণে আপনার সেই প্রোডাক্টটা যেটা কিনবেন সেটাই কিন্তু আমার ইনশিওর হয়ে যাচ্ছে। এখানে আপনি যে এই ফান্ডটা নিয়ে অন্য কোথায় ডাইভার্ট করা হবে সেটা কোনো, কিন্তু মাঠে গিয়ে তো আসলে তদারকি করার সুযোগ থাকে, এত জনবল, এত সময় আছে। মাঠে গিয়ে তদারকি আমরা করি, আমরা তো টাইম টু টাইম সুপারভাইজও করি, কিন্তু আমি কিন্তু আপনাকে পারচেজ সেলিং এর সময় কিন্তু আমি আপনাকে ইনশিওর করে দিচ্ছি আপনার ফান্ডটাকে ইউটিলাইজেশন হচ্ছে প্রপার ওয়েতে। যার কারণে ইসলামী ব্যাংকিং এ আপনার ডিফল্ট কালচার খুব কম থাকে দেখা যায়। তারপরে বাংলাদেশের আপনার অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা এরকম পেয়েছেন যে শেষ পর্যন্ত গিয়ে ডিফল্ট হয়ে গেছে? হ্যাঁ, এরকম এটা বাংলাদেশের কালচারে হচ্ছে, কিছুটা হচ্ছে যে তা না। তখন তাকে কি আসলে ডিফল্টার বলা হচ্ছে কিনা, খেলাপি বলা হচ্ছে কিনা, নাকি সেখানে যেহেতু লোকসান, ইসলামী ব্যাংকিং এ লোকসান হলে দায়টা কার যাবে? অবশ্যই বিনিয়োগকারী। আমাদের এখানে আমরা যে ব্যাংকিং বা আমাদের যে কালচারটা ব্যাংকিং সিস্টেম আমরা অপারেট করি সেটা কিন্তু আমরা লোকসান না, সেটা আমার মুশারাকা সিস্টেমে একটা আছে, সেটা আমাদের দেশে আসলে চালু না। আমরা যেটাতে করছি, আমরা শুধু আপনাকে ফান্ড দিচ্ছি আপনাকে ব্যবসা করার জন্য, আপনার ম্যানেজমেন্ট থাকবে সেখানে, সেইভাবে আমাদের ব্যাংকিং অপারেশনগুলো চলছে। যার কারণে ব্যাংক এই লোকসান কিন্তু বেয়ার করে না, এই আমাদের দেশের যে ইসলামিক সিস্টেমটা আছে। নজরুল ইসলাম এবং নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন, আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, চলছে ইসলামী ব্যাংকিং নিয়ে আলোচনা অনুষ্ঠান IBCF নিবেদিত। এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার IBCF ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠানের সঙ্গে আছি ইব্রাহিম পাঠান। জনাব নজরুল ইসলাম, যেটি বলছিলাম যে প্রচলিত ব্যাংকিংয়ে মোবাইল ব্যাংকিংয়ের একটি সেবা এখন বেশ প্রসারিত হয়েছে এবং এই সেবাটি জনপ্রিয় হয়েছে। ইসলামী ব্যাংকিংয়ে এই ধরনের সেবার প্রচলন শুরু করে গেছে কি? হ্যাঁ, ইসলামী ব্যাংকিংয়ে শুরু করে গেছে অবশ্যই, কিন্তু আমরা এখন পর্যন্ত ইন্টারনেট ব্যাংকিংটা চালু করেছি। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইসলামী ব্যাংকিংটা সে করতে পারছে। ওখানে আমাদের একটা স্পেশাল অ্যাপস থাকবে, সেই অ্যাপসের মধ্যে ঢুকে সে ট্রানজ্যাকশনগুলো করতে পারবে। ওইখানে আপনার ইন্টারনেট থাকবে, ওই ইন্টারনেটে ঢুকে সে ট্রানজ্যাকশন, ডেবিট, ক্রেডিট অথবা অ্যাকাউন্ট ওপেনিংয়ের রিকোয়েস্ট, চেকবুকের রিকোয়েস্ট দিতে পারবে। এই প্রসেসগুলো আমাদের এখানে শুরু হয়েছে। তবে আমাদেরও সামনে প্ল্যান আছে, আমরা শুরু করব মোবাইল ব্যাংকিং এগুলো। আর একটি বিষয় যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রান্তিক গ্রাহকের কাছে পৌঁছানোর একটি সুযোগ আছে। বাংলাদেশ ব্যাংক সেই ক্ষেত্রে এটি উদারীকরণ করেছে, সব ব্যাংকই চেষ্টা করছে। সাউথ ইস্ট ব্যাংকের, বিশেষ করে ইসলামিক ব্যাংকিং এর যে উইন্ডো আছে, সেখানে এই পদক্ষেপ কতটুকু এগুলো? আসলে এটা আমাদের প্রধান কার্যালয়ে এখন পরীক্ষা নিরীক্ষাধীন একটি বিষয়। আমাদের এখনো সাউথ ইস্ট ব্যাংক আমরা এজেন্ট ব্যাংকিংয়ে যাইনি। জি, তো এটা বোর্ডের সিদ্ধান্তের বিষয়, ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিষয়। সিদ্ধান্ত হওয়ার পরে দেখা যাবে যে এজেন্ট ব্যাংকিং। এখন আমরা যেটাকে প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো আমাদের ATM বুথ, নর্মাল ব্যাংকিং বুথ, এগুলোর মাধ্যমে এবং ইন্টারনেট ব্যাংকিং আপনি যেটা বললেন, মোবাইল ব্যাংকিং, এগুলোর মাধ্যমে আমরা সেবাকে সম্প্রসারণ করার চেষ্টা করছি। একটি প্রশ্ন জানতে চাই আপনার কাছে যে ইসলামী ব্যাংকিংয়ে বাই মুয়াজ্জাল বিনিয়োগ পদ্ধতি আছে, পাশাপাশি প্রচলিত ব্যাংকিংয়ে CC হাইপোথিকেশন আছে। জি, একটু পার্থক্যটা যদি একটু আমাদের বলেন যে আসলে এই দুইটা পদ্ধতি আলাদা করে কিভাবে চলে? সিসি অ্যাকচুয়ালি সিসিটা হলো যেটাকে বলা যায় ক্যাশ ক্রেডিট সিস্টেম। ক্যাশ ক্রেডিট সিস্টেমে আপনার কোনো গুডস, তাকে একটা অ্যাকাউন্ট খোলা হয়, তাকে গুডসটা দুই ক্যাটাগরি থাকে, একটা হলো সিসি হাইপোথিকেশন, একটা সিসি প্লেজ। আমরা সাধারণত প্রাইভেট ব্যাংকগুলো যেটা করে সিসি হাইপোথিকেশনে যায়, প্লেজে খুব কম যায় হয়, কারণ প্লেজে গোডাউন থাকে, গোডাউনটা কাস্টোডিয়ান থাকতে হয়। যার কারণে এই সিস্টেমটা আগে চালু ছিল, গভর্নমেন্ট ব্যাংকগুলোতে হয়তো চালু আছে, কিন্তু আমরা এখন হাইপোথিকেশন সিস্টেমে যাচ্ছি। সিসি হাইপো, আপনার গুডস কিনবেন, ইসলামী ব্যাংকিংয়েও এটা যাচ্ছেন এই পদ্ধতি? না, এটা আমি কনভেনশনালের কথা বলছি। গুডস কিনলে আপনার সেটার এগেনস্টে ব্যাংক ফাইন্যান্স করে, যেটা কনভেনশনাল ব্যাংকিংয়ে। আর আমরা বাই মুয়াজ্জাল সিস্টেমে যেটা থাকে, আমরা বাই মুয়াজ্জাল, আপনার বিজনেস করছেন, আপনাকে কোনো র মেটেরিয়ালস কেনার জন্য আমরা বাই মুয়াজ্জাল দিচ্ছি, কিন্তু ওইখানে বাইং সেলিং হিসাবে এনশিওর করে আমরা আপনাকে ডিল বেসিসে আপনাকে দিচ্ছি। আপনি একটা গুডস কিনবেন, সেটার সাথে একটা এগ্রিমেন্ট, আমার মার্কআপ প্রাইস ফিক্স আপ করে আমরা সেটা আপনার কাছে সেল করে দিচ্ছি। এইভাবে আপনাকে আমরা একটা লিমিট দেওয়া থাকে। গ্রাহকের জন্য সুবিধা হচ্ছে কোনটা? এটা গ্রাহকের জন্য সুবিধা। আসলে আমি তো ইসলামী ব্যাংকিং যখন দেখি তখন আমার কাছে মনে হয় ইসলামী ব্যাংকিংটাই সুবিধা।
কারণ হলো এখানে আমাদের নজরুল ইসলাম সাহেব যে কথাটি বলেছেন সেটা হলো প্রসেস। আমি বলছি যে কনভেনশনাল এবং ইসলামী ব্যাংকিংয়ের মূল পার্থক্যের জায়গাটা হলো প্রসেস। জি, মানে বাহ্যত মনে হবে যে সিসি হাইপো এবং বায়ুমজ্জল একই ধরনের, কিন্তু আসলে না। বায়ুমজ্জল যখন আমরা দিতে যাই বা দেই, তখন আমরা সরাসরি তার কারেন্ট অ্যাকাউন্টে টাকা দেই না। আচ্ছা, তার যে সাপ্লায়ার আছে, যার থেকে তিনি ওই পণ্যটি কিনবেন বা কিনতে চান, আমরা যাচাই বাছাই করে তার ফেভারে পে অর্ডার দিই, অথবা আমরা বিভিন্নভাবে তাকে পে করি। সেক্ষেত্রে ব্যাংক সেখানে মনিটরিংয়ের সুযোগ আছে এবং সেখানে একটা গুডস আছে। এখানে সাপ্লায়ার পছন্দ করার দায়িত্ব কার? ব্যাংক নাকি যিনি সাপ্লায়ারকে পছন্দ করে? যেহেতু যিনি ব্যবসা করেন, তিনি কোত্থেকে কিনবেন, কোথায় ভালো জিনিস আছে সেটা উনি ভালো জানেন। তো উনি যখন চয়েস করেন কোনো একটি জায়গা থেকে পণ্য কিনবেন, তখন সেটা ব্যাংকের হিসেবে আমরাও দেখি যে আসলে উনি ওই পণ্য সরবরাহ করার মতো ওনার সেরকম অ্যাবিলিটি। এরকম কি দেখেন যে যে আইনগুলো আছে সেই আইনগুলোর সঙ্গে এগুলো কমপ্লায়েন্ট করা কিনা, যে প্রতিষ্ঠান তার যে অন্যান্য বিষয়গুলো, ব্যাট সার্টিফিকেট, তারপরে আয়করের জায়গা থেকে কমপ্লায়েন্স, অন্যান্য বিষয়গুলো পরিপালন করে কিনা, এরকম প্রতিষ্ঠানের সঙ্গে কি আমরা সম্পর্ক তৈরি করেন নাকি এগুলো দেখার সুযোগ থাকে? এখন ছোট গ্রাহকের বেলায় এরকম অনেক সময় সম্ভব হয় না, যারা হয়তো একটা ডিলে 50,000 টাকা নিল, 1 লাখ টাকা নিল, কিন্তু বড় গ্রাহকের বেলায় আমরা সেটা পরীক্ষা করে। কিন্তু এটা তো বোধহয় উচিত, সাপ্লায়ারের যে ব্যবসায়িক আইডেন্টিটি অথবা তার স্বচ্ছতা সেগুলো পরীক্ষা করা। হ্যাঁ, সেগুলো তো আমরা দেখিও, সাপ্লায়ার আমাদেরকে ইনশিওর করে দেয়, দেখা সেই অনুযায়ী আমরা কাগজপত্র দেখে নিই। কিন্তু আমরা কিন্তু সেই চয়েস করে দিবে কাস্টমারই, ক্লায়েন্টই আমার চয়েস করে দিবে যে আমি ওখান থেকে মালগুলো কিনবো, কারণ তার রিকোয়ারমেন্টস কীরকম, তার প্রোডাক্ট রিকোয়ারমেন্টস কীরকম সেটা কিন্তু সেই বুঝতে পারবে। যার কারণে উনি চয়েস করে দিবে, আমরা সেটা আবার দেখে আমরা এটাকে তাকে ধারে বিক্রি করা, যেটা বাই বলে, বাই মুয়াজ্জল, আমরা তাকে ধারে বিক্রি করে দিব একটা কোটেশনের মাধ্যমে, মার্কআপ সিস্টেমে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় আমরা এই পর্যায়ে এসে আমাদের আসলে শক্তিশালী দিকগুলো কি, সুবিধার দিকগুলো কি, সুযোগের জায়গাগুলো কি? এখানে আমরা, আপনি যেটা বলতে যাচ্ছেন কনভেনশনাল ব্যাংকিং এর সাথে ইসলামী ব্যাংকিং এর যে স্ট্রেংথগুলো, হ্যাঁ, সেটাতে আমরা অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকিং সিস্টেমটা, ইসলামিক ব্যাংকিং এর যে ব্যাংকিং সিস্টেমটা কনভেনশনাল ব্যাংকিং এ, সেই ব্যাংকিং সিস্টেমটা কিন্তু টোটালি শরিয়া বেসড, এবং আমাদের একটা বিজ্ঞ শরিয়া বোর্ড আছে এখানে। সেই শরিয়া বোর্ডের গাইডলাইন অনুযায়ী এখানে আপনার অনেক সিনিয়র ব্যাংকার্সরা আছেন, অনেক ইসলামিক চিন্তাবিদ আছেন, ওনাদের গাইডলাইন অনুযায়ী ওনারাই কিন্তু এখান থেকে প্রোডাক্ট, বাংলাদেশ ব্যাংকের আইনের সঙ্গে তো কমপ্লাই করতে হয় অবশ্যই, বাংলাদেশ ব্যাংকের আইন, যার কারণেই তো গাইডলাইন আসে, ওখান থেকে আসলে পরেই ওনারা বিজ্ঞ, যেহেতু ওনারা বিভিন্ন এই ব্যাংকিং লাইনে, ইসলামিক ব্যাংকিং লাইনে ওনারা দীর্ঘদিনের অভিজ্ঞতা ওনাদের শরিয়ার আইনগুলোর সঙ্গে মিলিয়ে এই ব্যবস্থাপনাটা, এটা একটা গাইডলাইন তৈরি করা হয় এবং আমাদের প্রোডাক্ট লাইনগুলো সেইভাবে তৈরি করা হয়। নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন, আপনি একটু বলবেন যে আসলে দুর্বলতা কি কি আছে? দুর্বলতা হলো, আমরা বলি যে আমাদের ইসলামী ব্যাংকগুলোর বিকাশের জন্য একটা ইসলামী ব্যাংকিং অ্যাক্ট প্রয়োজন, আরও ইসলামী ব্যাংক আসা প্রয়োজন, এবং ইসলামী ব্যাংকের ক্ষেত্রটি আরও প্রসারিত হলে তখন একটা বোঝা যেত যে মানে আসলে ইসলামী ব্যাংকিংয়ের মানে রিয়েল শক্তিটা কোথায় এবং তারা কোথায় গিয়ে সেখানে ঠেকে। আইন নেই, কিন্তু আপনাদের একটি শক্তিশালী প্রতিষ্ঠান আছে আইভিসিএফ, ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করার জন্য। আইভিসিএফ এটা তো একটি বড় ধরনের সাপোর্ট দিচ্ছে বোধহয়। এইরকম আমাদের ইসলামী ব্যাংক কনসালটেটিভ ফোরাম এবং সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামী ব্যাংক, আমাদের সৌভাগ্য যে আমাদের দেশে এরকম দুটি প্রতিষ্ঠান আছে এবং বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সহযোগিতা করছে। আমাদের সাউথ ইস্ট ব্যাংক, আমরা সেন্ট্রাল শরিয়া বোর্ড এবং ইসলামী ব্যাংক কনসালটেটিভ ফোরামের মেম্বার আমরা প্রথম থেকে, এবং তাদের সঙ্গে আইন নীতি পরিপালন করে দুর্বলতাগুলো আসলে দূর করার চেষ্টা করা হচ্ছে। খুব সংক্ষেপে বলবেন, আমাদের হাতে একদম সময় নেই, দ্বৈত ব্যাংক ব্যবস্থা নিয়ে আসলে আপনার ব্যাংকের পরিকল্পনা আর কি, ভবিষ্যৎ পরিকল্পনা? আমাদের আসলে সুদূর পরিকল্পনা আছে, আমরা ইসলামী ব্যাংকিংটাকে আরেকটু প্রসার করা যায় কিভাবে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কিভাবে গ্রাহকের দরকারে আমরা পৌঁছাতে পারি, সেইভাবে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আশা করি আমরা সেই কাজে সফল হব সামনে। নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন, কোনো স্বপ্নের জায়গা আছে কিনা ইসলামী ব্যাংকিং নিয়ে? হ্যাঁ, ইসলামী ব্যাংকিং নিয়ে স্বপ্ন বেশি দেখি। আমাদের 2004 সনে আমাদের সাউথ ইস্ট ব্যাংকের শাখা ছিল 25টি এবং আমাদের ইসলামী ব্যাংকিং শাখা ছিল 5টি। 2 বছরের ব্যবধানে 2003 এবং 4 সনে আমাদের পরপর 5টি শাখা ওপেন হয়েছে এবং
আমরা দেখছি যে 5টি শাখার গ্রোথ আমাদের কনভেনশনাল শাখার গ্রোথের চেয়ে কিন্তু বেশি। এখন তো 160 এর কাছাকাছি হয়ে গেছে। এখন ইসলামী ব্যাংকিং এর শাখা কি বেড়েছে? না, এখন যদি এখন বাড়া, যেহেতু বাংলাদেশ ব্যাংকের একটা অনুমোদনের বিষয় আছে, সেজন্য তো আমরা এখানে দেখি যে যদি আমাদের ইসলামী ব্যাংকিং শাখাগুলো বাড়ে তাহলে আমাদের বিজনেসের গ্রাহক আস্থা এবং বাড়বে এবং আমাদের ইসলামী মুনাফার ব্যাংকিং এর জায়গা ব্যালেন্স সবকিছু শিটটা মিলেই বাড়বে। অসংখ্য ধন্যবাদ নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন এবং নজরুল ইসলাম আপনাকেও আমাদের আলোচনা ধন্যবাদ। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও অসংখ্য দর্শক, আজকের মতো এই ছিল আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠান। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।